সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো পজিশন নেই। তত্ত্বাবধায়ক সরকারের যে ইয়েটা ছিল এটা তো বাতিল হয়ে গেছে, সেহেতু এখানে খুব একটা আইনি বিশ্লেষণ না করেও বলা যায় এটা সাংবিধানিক, বর্তমান সংবিধানের অধীনে ধরলে এটা কোনো ভিত্তি নেই। কাজেই এইটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হচ্ছে এটা বর্তমান সংবিধানের কনটেক্সটে এটার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। কিন্তু এরপরে এই সরকার গঠন হওয়া এবং এই সরকারের রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কার, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার তাদের ম্যান্ডেট আছে কি না, এই সমস্ত প্রশ্ন আমার হিসেবে অবান্তর। কেন অবান্তর? কারণ সংবিধান সৃষ্টি হয় জনগণের জন্য, জনগণের কল্যাণে, জনগণকে জনগণের একটা গভর্নেন্স সিস্টেম। এই ছাত্র জনতার অভ্যুত্থান এটাতে উইদাউট এনি ডাউট বলা যায় যে জনগণের পার্টিসিপেশনই হয়েছে। কাজেই জনগণের পার্টিসিপেশন এই ছাত্র জনতার এই অভ্যুত্থানের কারণে, এই অভ্যুত্থানের সাথে যারা জড়িত তারা আসলে একটা বিপ্লবী স্ট্রাকচার তৈরি হয়েছে। এই বিপ্লবী স্ট্রাকচারটা ডক্ট্রিন অফ নেসেসিটি কনটেক্সট যদি আমি বলি, তাহলে জনগণের জন্য যদি সংবিধান হয়, জনগণের জন্য যদি সরকার হয়, কাজেই এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট যে বৈপ্লবিক প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্ম ইন এ সেন্স লেজিটিমেসি পেয়ে গেছে জনগণের, আনডাউটেডলি। কাজেই ওই কনটেক্সটে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাব করলে এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের অধীনে হয়েছে কি হয়েছে না এই রকম বিশ্লেষণ করা মানে এটাকে আরও কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করা দেশে। কাজে এইখানে আমাদের ইভেন অনেক আইন বিশেষজ্ঞ, অনেকেই সংবিধানের যারা বিশেষজ্ঞ, তারা অনেক সময় আমি মাঝে মাঝে শুনতেছি দুই একজন বিশেষজ্ঞ এটা কতটুকু সাংবিধানিক না এটা নিয়ে ডিবেট করছে। কিন্তু আমি মনে করি এই ডিবেটটা এই মুহূর্তে কিন্তু সুইসাইডাল। আমাদের এখন ডাইরেকশন রাখতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা একটা বৈপ্লবিক প্ল্যাটফর্ম তৈরি হওয়া, এবং এই বৈপ্লবিক প্ল্যাটফর্ম যেহেতু মাস আপরাইজিংয়ের মাধ্যমে হয়েছে, কাজেই এইটার লেজিটিমেসি নিয়ে এখন কোয়েশ্চেন করা, এটা আমাদের দেশের কল্যাণে এবং এই দেশকে রাষ্ট্র মেরামত বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কনটেক্সট যদি আমি বলি, তাহলে এই বিষয়টা আমার মনে হয় এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। কাজেই যদি আমরা কনক্লুশন ড্র করি যে এটা বৈপ্লবিক প্ল্যাটফর্মের মাধ্যমে, মাস আপরাইজিংয়ের মাধ্যমে তারা একটা লেজিটিমেসি পেয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির কনটেক্সটে, কাজে আমাদের এখন যেটা করতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই রাষ্ট্র মেরামত এবং রাজনৈতিক বন্দোবস্তের একটা স্টেজে এটাকে নিয়ে তারপরে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। এবং লোকাল গভর্নমেন্টগুলা সার্ভিস, লোকাল গভর্নমেন্টে যারা সার্ভেন্ট থাকবে, পার্মানেন্ট এমপ্লয়ি থাকবে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস থেকে সেপারেট হবে। তারা লোকাল গভর্নমেন্ট কমিশনের সুপারভিশনের মাধ্যমে তারা ইন্ডিপেন্ডেন্টলি লোকাল গভর্নমেন্ট সার্ভেন্টস আলাদা থাকবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ডেপুটেশনিস্টরা ওই লোকাল গভর্নমেন্টে গিয়ে সার্ভ করবে না। প্রতিটা লোকাল গভর্নমেন্ট, এবং লোকাল গভর্নমেন্টের কয়টা থাকবে এটাও একটু রিভিউ করা উচিত। এতগুলো যেমন জেলা পরিষদ আছে, পৌরসভা আছে, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এত টায়ারে থাকবে কিনা এটাও একটু রিভিউ করার ব্যাপার আছে। এবং এই লোকাল গভর্নমেন্ট কমিশন সাংবিধানিক কমিশন করা, এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে কমিশনে এদের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে যে ইন্ডিপেন্ডেন্ট কমিটি করা, যা এটা পার্লামেন্টের অপোজিশনের রিপ্রেজেন্টেশন, পজিশনের রিপ্রেজেন্টেশন, ইভেন জুডিশিয়ারির কোনো যদি রিপ্রেজেন্টেশন থাকে, কমিশন, এর মাধ্যমে লোকাল কমিশনের মেম্বাররা একটা ট্রান্সপারেন্ট প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট হওয়া এবং তাদের টেনিউর প্রোটেক্টেড রাখা, লাইক আদার সাংবিধানিক অথরিটি। এইটা করে লোকাল গভর্নমেন্টের সার্ভিস এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস আলাদা করতে হবে। এটা একটা বড় রিফর্ম সিভিল সার্ভিসে। সেন্ট্রাল সিভিল সার্ভিস আর লোকাল গভর্নমেন্ট সার্ভিস এক না থাকা, এইটার জন্য পার্মানেন্ট লোকাল গভর্নমেন্ট কমিশন রাখা এবং এটা কনস্টিটিউশনাল বডি হিসেবে তৈরি করা, এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ট্রান্সপারেন্ট একটা প্রসেসের মাধ্যমে করা, এটা সংবিধানের মধ্যে আনতে হবে। সেম ওয়েতে পুলিশ, আমরা সেই কলোনিয়াল ল, পুলিশ অ্যাক্ট, পিআরবি, এই সমস্ত পুলিশ অ্যাক্ট, পিআরবি, ব্রিটিশ আমলের ল, এগুলা তৈরি করা হয়েছিল পুলিশকে একটা এনফোর্সিং অথরিটি হিসেবে। কোনো সার্ভিস
অর্গানাইজেশন হিসেবে না। ইন এ ডেমোক্রেটিক সোসাইটি, ইন এ স্বাধীন জনবান্ধব একটা পুলিশ ফোর্স করতে গেলে এই ল দিয়ে আমাদের এটা জনবান্ধব হবে না, কারণ এটা ল ইটসেলফ ইজ এ কলোনিয়াল মাস্টারদের সার্ভ করার জন্য লগুলা। এবং এরকম একটা উদ্যোগ হয়েছিল, অনেকগুলো উদ্যোগ কিন্তু আমাদের করা আছে। পুলিশ কমিশন, একটা পার্মানেন্ট পুলিশ কমিশন থাকা দরকার, সেম ওয়েতে লোকাল গভর্নমেন্টের মতো। এবং এতক্ষণ লোকাল গভর্নমেন্টের যেরকম কথা বলেছি, পুলিশ কমিশনও এটা সাজেস্ট করা হয়েছে পার্লামেন্ট কর্তৃক পাশ করা পুলিশ কমিশন অ্যাক্ট। আমি মনে করি যে এইটাও কিন্তু কনস্টিটিউশনাল বডি করে ফেলা উচিত, এবং এখানে প্রফেশনাল লোক, সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ, ইভেন লোকাল গভর্নমেন্ট কমিশন সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ রাখা, এবং ইনস্টিটিউট অফ হায়ারার্কিক্যাল ব্যুরোক্রেসির মাধ্যমে না চলে এই পুলিশ কমিশনের মাধ্যমে, পার্মানেন্ট কমিশন, সাংবিধানিক বডি, এবং এটাও কিন্তু স্ট্রাকচারালি ইন্ডিপেন্ডেন্ট, যাতে রানিং গভর্নমেন্ট ডে টু ডে ব্যাপারে ইন্টারফেয়ার করতে না পারে, অ্যাকসেপ্টিং হায়ার লেভেল পলিসি ছাড়া। পলিটিক্যাল গভর্নমেন্টে যাতে ডে টু ডে ইন্টারফেয়ার করতে না পারে। পুলিশ কমিশন, হোম মিনিস্ট্রি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে পুলিশ কমিশনের লিঙ্কের জন্য, নট টু অ্যাডমিনিস্ট্রেট দি পুলিশ। এই পুলিশ কমিশনে রিপ্রেজেন্টেশন অফ দি সিভিল সোসাইটি অ্যান্ড আদার স্টেক হোল্ডার্সরা থাকবে, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট একটা ট্রান্সপারেন্ট প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট হবে, তাদের টেনিউর প্রোটেক্টেড থাকবে। হ্যাঁ, তাদেরকে গভর্নমেন্ট ইচ্ছা করলেই তাদেরকে করতে পারবে না, অনেক দেশে আছে। এটাও সাংবিধানিক বডি করতে হবে। এটাও আমি মনে করি না যে করতে পারবে এই এমনি ল দিয়ে স্ট্যাটুটরি বডি করলে হবে না। আমরা দেখতে পাচ্ছি তো স্ট্যাটুটরি বডিগুলোর কী অবস্থা। দেন প্রসিকিউশনের ক্ষেত্রে এখন আমাদের এই প্রসিকিউশন পার্ট অফ দি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হায়ারার্কিক্যাল। হ্যাঁ, প্রসিকিউশনটা এরকম উদ্যোগ হয়েছিল, প্রসিকিউশন সার্ভিস আলাদা করা। এইখানেও প্রসিকিউশনটা আমি জানি না, লিগ্যাল এক্সপার্টদের সাথে আরও একটু ডিসকাশনের ব্যাপার থাকতে পারে, আছে। আমি অনেক দেশে প্রসিকিউশনটা কিন্তু জুডিশিয়াল সিস্টেমের অংশ, এটা গভর্নমেন্টের অংশ না। কাজে এই বিষয়ে কিন্তু প্রসিকিউশন নিয়েও আমাদের আলাদাভাবে এটা এক্সপার্ট একটা কমিটি করে এগুলা যাচাই বাছাই করে প্রসিকিউশনকে কাজে ইন্ডিপেন্ডেন্ট জেনারেল, মানে পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে ডিস্টেন্সে কেমনে নেওয়া যায়, যা যে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশনটা হয়। স্ট্যাটুটরি বডি অলরেডি যেগুলো আছে, অ্যান্টি কারাপশন কমিশন, মানবাধিকার কমিশন, স্পেশালি তথ্য কমিশন, এই সমস্ত কমিশনগুলোর মধ্যেও কিছু কিছু কমিশনকে ভোক্তা অধিকার বলি বা কম্পিটিশন কমিশন, এগুলো ল দিয়ে সংবিধিবদ্ধ থাকতে পারে। কিন্তু অ্যান্টি কারাপশন কমিশন এবং ইন্ডিয়াতে সেন্ট্রাল বিজনেস কমিশন কিন্তু পার্লামেন্টের অংশ, সাংবিধানিক বডি। তো আমাদের এখানেও অ্যান্টি কারাপশন কমিশনকেও সাংবিধানিক বডি করা যেতে পারে, মানবাধিকার কমিশনকে তো অবশ্যই। এগুলো একটাও কিন্তু এখন আমাদের সাংবিধানিক বডি না, এবং এগুলার অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে যদি বা সার্চ কমিটি কোনো লতে আছে, যেমন অ্যান্টি কারাপশন কমিশনে আছে, কিন্তু এই সার্চ কমিটিও আন্ডার দি গ্রিপ অফ দি গভর্নমেন্ট। কিন্তু এটাকে আমার মনে হয় মানে ইন্ডিপেন্ডেন্ট, ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট সার্চ কমিটি বা কমিটি রিকমেন্ডেশনের মাধ্যমে, যাতে গভর্নমেন্ট এটাকে মানে রানিং গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে না পারে, এভাবে অ্যান্টি কারাপশন কমিশন, মানবাধিকার কমিশন, ইভেন তথ্য কমিশন, গণমাধ্যমের সাথে লিঙ্ক করা। তথ্য কমিশনে গণমাধ্যমের ওনার্স রিপ্রেজেন্টেটিভ, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এদের এনে, এবং এরও কনস্টিটিউশনাল বডি করে এগুলা আলাদাভাবে করা যেতে পারে। আর লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রেও প্রথমে তো কয়টা আয়ারের থাকবে এটা নিয়ে একটা রিভিউ করার ব্যাপার আছে, কারণ এখানে ওভারল্যাপিং আছে। পৌরসভা যেই জায়গায়, উপজেলাও সেই জায়গায়, আবার জেলা পরিষদ আছে, এরও জুরিসডিকশন ওভারল্যাপিং। তা ওভারহেড কস্ট ইজ টু হাই, কিন্তু আলটিমেটলি নেই। লোকাল গভর্নমেন্টগুলোকেও ইন্ডিয়াতে কিন্তু অলরেডি লোকাল গভর্নমেন্ট কিন্তু কনস্টিটিউশনে একটা পার্ট করা আছে, একসময় ছিলই না। আর আমাদের আছে লোকাল গভর্নমেন্টের সম্পর্কে 59 আর 60 আর্টিকেল আছে, কিন্তু আমি মনে করি স্ট্রাকচার অফ দি লোকাল গভর্নমেন্ট কী হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনতে যেভাবে তারা একটা পার্ট করে লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচার, কয়জন মেম্বার থাকবে, কয়জন চেয়ারম্যান থাকবে, কিভাবে হবে, এগুলা সব কিন্তু সংবিধানে করা আছে, যার কারণে ওদের একটা ইউনিফর্মিটি আছে। বিভিন্ন স্টেট এগুলা ওই কনস্টিটিউশন মেনেই তাদের করতে হয়, যেই কারণে লোকাল গভর্নমেন্টকেও কনস্টিটিউশনাল বডি। তাহলে আমি এতক্ষণ যে কথা বলছি, আমি সংবিধান সংশোধন না, এগুলো সব কিন্তু সংবিধানকে রিভাম্প করা, টোটালি রিস্ট্রাকচার করা, এইগুলো কিন্তু কমিটমেন্ট। এখন মুভমেন্ট আছে, এখন মুভমেন্ট আসছে বলেই এই সময় এখন ফালতু বিতর্ক এটা বললো না। স্বাধীন মালিকও সংবিধানে উনি ডিউ রেসপেক্ট, উনিও সংবিধানের দিয়ে নত্তা মারতেছে। আমি বলছি এটা ডেঞ্জারাস। এখন এই মুহূর্তে এটা বলার সময় না। চোখ বন্ধ করে সরকারি হয়েছে সংবিধানের বাইরে বিপ্লবের মাধ্যমে,
কাজেই যেই সরকার বিপ্লবের মাধ্যমে হয়েছে তার সংবিধানের সাথে লিঙ্ক আছে কিনা এটা আমি দেখার বিষয় নেই। কাজেই তার কর্মকাণ্ড, এই যে রাষ্ট্র মেরামত, রাজনৈতিক বন্দোবস্ত, এগুলার জন্য পলিটিক্যাল পার্টির উপরে ছেড়ে দিলে এটা আবার আমরা পিছিয়ে যাব। লোকাল গভর্নমেন্ট পার্মানেন্ট কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, পুলিশ পার্মানেন্ট কমিশন, তারপরে তোমার পুলিশ পার্মানেন্ট কমিশন বললাম, প্রসিকিউশন সার্ভিসকে ইন্ডিপেন্ডেন্ট করা, লোকাল গভর্নমেন্টের সার্ভিস অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস আলাদা করা, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভেন্টরা লোকাল গভর্নমেন্টে যাবে না, লোকাল গভর্নমেন্ট সার্ভিস আলাদা হবে, এবং তাদের লোকাল গভর্নমেন্ট কমিশনের সুপারভিশনে তাদের ফান্ডিং থেকে শুরু করে তাদের পারফরমেন্স অ্যান্ড অল দিস লোকাল গভর্নমেন্ট কমিশন করবে। এখন বলবা যে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি কী করবে, হোম মিনিস্ট্রি কী করবে? হোম মিনিস্ট্রি আর লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি এগুলা থাকবে লিঙ্ক বিটুইন কমিশন অ্যান্ড দি কোনো সেন্ট্রাল পলিসি লেভেলের কোনো এর জন্য লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এরা থাকবে। আর পুলিশ কমিশনের রিপ্রেজেন্টেশন অল স্টেক হোল্ডার, লোকাল গভর্নমেন্ট অল স্টেক হোল্ডার। হ্যাঁ, এখন যে আমাদের সিভিল সোসাইটির প্রেজেন্স নেই আমাদের গভর্নেন্সে, এই কমিশনগুলোর মাধ্যমে আসবে। আর কমিশনগুলো অ্যাপয়েন্টমেন্টও ইন্ডিপেন্ডেন্ট প্রসেসে হবে। তথ্য কমিশন, আমি মনে করি তথ্য কমিশন রিভাম্প করে এগুলা শুধু তথ্যের ইস্যু না, এর মধ্যে গণমাধ্যমের জন্য ইস্যুগুলা এবং গণমাধ্যমের রিপ্রেজেন্টেশন থাকা, এই মানবাধিকার কমিশন তো মাস্ট করাই উচিত। আর লোকাল গভর্নমেন্ট, আমি তো আগে বলেছি, স্তরগুলো আবার রিভিউ করা, ওভারল্যাপিংগুলো কি করা। পার্লামেন্ট, আমাদের এখন সরকার গঠন হয় উইনার্স টেকস অল, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম। আমি মনে করি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম আমাদের জন্য উপযোগী না। এটাতে হয় কি, অনেক সময় একজন সুইপিংলি 300 সিটের মধ্যে 250টা পেয়ে যাচ্ছে, আরেকজন 10%, 15% ভোট পেয়েও একটা সিট পাচ্ছে না। মোর ওভার এইটাকে আবার আমরা লিঙ্ক করেছি, এক একটা এমপিকে এক একটা কনস্টিটুয়েন্সি তাকে তালুক হিসেবে দিয়ে দিচ্ছি, এবং ওই তালুকে সে আইন প্রণেতার কাজ, সে লোকাল গভর্নমেন্টের কাজও করতেছে। কাজে এগুলো সব কেওস। কিন্তু এখন পলিটিক্যাল পার্টিগুলোর হাতে যদি এগুলো দেওয়া হয়, ইভেন কমিউনিটি নেওয়ার পরে, কিন্তু এটা ঠিকই তারা এটাতে যাবে না। এই কারণেই আমাদের মনে হয়, এই আগে বলেছি এটা লেজিটিমেসি নিয়ে কোয়েশ্চেন করার ইস্যু নেই, ওয়ান্স অ্যান্ড ফর অল সব কিছু মেরামত এবং রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করে দিয়ে যেতে হবে। বি.আর. আম্বেদকর ইন্ডিয়ান কনস্টিটিউশনের জনক, ফাদার অফ দি কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। বি.আর. আম্বেদকরকে নেহরু অ্যান্ড গান্ধী, ওনার বি.আর. আম্বেদকরকে ওনারা ডিসাইড করলেন যে ওনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার করবেন, অর্থাৎ ওনাকে মেম্বার করবেন আগে ডিসাইড করেছে। এরপরে ওনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার করার জন্য যে জিতে আনতে হবে একটা কনস্টিটিউয়েন্সি থেকে, এই জন্য আগে ওনাকে ডিসাইড করে, এবং ওনার মতো অনেককে যারা এক্সপার্ট বিভিন্ন সাইডের, তাদেরকে বাই নেম ডিসাইড করেছে। তারপর তাদেরকে একটা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির কোনো একটা ইলেকশনে জিতে আনছে। বি.আর. আম্বেদকরকে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, এখানে বেঙ্গল অ্যাসেম্বলির একটা সিট খালি হয়েছিল যশোরে একটা ইলেকশন হবে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, বেঙ্গল অ্যাসেম্বলি। বি.আর. আম্বেদকরকে বেঙ্গল অ্যাসেম্বলি থেকে জিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার করা হয়েছে। তাহলে এটা দিয়ে প্রমাণ করে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হলে গিয়ে আসলে বিষয়টা হচ্ছে জনগণের অ্যাসপিরেশনটাই কে অবজেক্টিভ রেখে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করার জন্য পার্সন আইডেন্টিফাই করে একটা স্ট্রাকচার তৈরি করে সংবিধান বানানো যেত। এটার লেজিটিমেসি ইস্যু না, ডক্ট্রিন অফ নেসেসিটি এখন। কারণ আমরা কোনো মতেই আবার সে ফেলিয়ারে যেতে পারবো না, এটা অ্যাফোর্ড করতে পারবো না, এই জাতি অ্যাফোর্ড করতে পারবে না এটা। তো কাজেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেহেতু এগুলো বিগ রিফর্ম, এই রিফর্মের মধ্যে আরও যেটা রিফর্ম যে উইনার টেকস অল, ফার্স্ট পাস দ্য পোস্ট, এটাতেও একটা পরিবর্তন আনতে হবে। এটা পরিবর্তনটা এই যে, যেহেতু পপুলেশনের ভার্ডিক্টের উপর বেসিস করে আমাদের আইন প্রণেতারা আমাদের রিপ্রেজেন্ট করে, জনপ্রতিনিধি, কাজে জনগণের পপুলার ভোটের পার্সেন্টেজের সাথে লিঙ্ক করতে হবে। এবং এটা হলে উইনার্স টেকস অল জিনিসটা বাদ যাবে, যেটাকে আনুপাতিক রিপ্রেজেন্টেশন বলা হয়। আনুপাতিক রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আনুপাতিক প্রতিনিধিত্বের আইডিয়াটা এরকম যে প্রত্যেক পার্টি ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রেংথ, ম্যাক্সিমাম যারা বড় পার্টি আছে তারা 300টা আসনের জন্য লিস্ট দিবে এবং বাই নেম দিবে, যাতে জনগণ জানে যে ওনারা কাকে এমপি দিয়ে দিচ্ছেন, এমপি লিস্ট দেবে। যে ছোট পার্টি হলে সে যদি বলে যে আমি 300 সিটি দিতে পারছি না, তাহলে সে 20 সিটি দিবে, 30 সিটি দিবে। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের যেটা
সুবিধা হলে গিয়ে তারা যতটা ম্যানিফেস্টোতেই তারা উল্লেখ করবে এবং এগুলো আমাদের কনস্টিটিউশনে প্রভিশন করে রাখতে হবে, নাইলে কিন্তু আমাদের এগুলো ওই যে টাইম টু টাইম চেঞ্জ করে ফেলবে। আগেই বলেছি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটাকেও হার্ডার করতে হবে। এটাকে আমাদের যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনে তোমার লোকসভা রাজ্যসভা 2/3 মেজরিটি লাগে, সাথে আবার স্টেটের 50% লাগে। ইউএস কনস্টিটিউশনে অল স্টেটের লাগে, আমাদের তো স্টেট নেই। কাজে আমাদের এগুলো হার্ড করতে গেলে কনস্টিটিউশনের মধ্যে যে সমস্ত মেজর প্রভিশন যেগুলা পরিবর্তন করলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, এই সমস্ত প্রভিশনগুলা সংশোধনটা হার্ড করতে হবে। 2/3 সিম্পল 2/3 মেজরিটি না, শুধু তার সাথে রেফারেন্ডাম অ্যাড করতে হবে, গণভোট। একসময় গণভোট ছিল, গণভোট করতে হবে। সব সংশোধনের কথা বলছি না, যেমন মহিলাদের রিজার্ভ সিট বাড়ানো, এটা জাস্ট 2/3 মেজরিটি হতে পারে, ইভেন সিম্পল মেজরিটি হতে পারে। কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আনতে গেলে বড় বড় পরিবর্তনগুলো, যেমন অ্যান্টি কারাপশন কমিশনের মধ্যে পরিবর্তন আনলো বা মানবাধিকার কমিশন পরিবর্তন, এগুলো চেঞ্জ করতে গেলেই শুধু 2/3 মেজরিটি না, গণভোটও লাগবে। এইরকম পরিবর্তনগুলো করতে হবে। আর্টিকেল 70 মতো এরকম চেপে ধরার প্রভিশন রাখা যাবে না। প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আনতে হবে। তাইলে হবে কি, স্মল পার্টিও কিন্তু পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন পাবে। যে এখন ধরো 15% ভোট পেয়েও একটা সিটে না পেতে পারে, আর যদি 15% ভোট পায় আনুপাতিক প্রতিনিধিত্ব থাকলে 15%-এ 300-তে কত 45টা সিট পাবে সে। কাজে অল পার্টি রিপ্রেজেন্টেটিভ হবে, তাহলে পার্টির মধ্যে একটা কালচার ডেভেলপ করে, কম্পিটিটিভ কালচার ডেভেলপ করবে। কিন্তু এটার একটা ডাউন সাইড আছে। ডাউন সাইড হলে গিয়ে কনস্টিটিউয়েন্ট মানে জনগণ, এই কনস্টিটিউয়েন্সি তোমার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে যারা আসবে তারা পার্টিকুলার একটা কনস্টিটিউশনের সাথে লিঙ্ক করছে না। এই জন্য একটা মিক্সড সিস্টেম করা যায়, যে এই 300 জনের সাথে আরও এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে যদি আমার একটা নাম্বার থাকে, ধরো 200 জন থাকলো, আর 300টা সিট যদি হয়, 300টা সিটের জন্য ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমও থাকলো, তাহলে এটা মিক্সড সিস্টেম হতে পারে, দুই সিস্টেমে থাকতে পারে। তো আইদার 100% প্রফেশনাল সিস্টেম করা যেতে পারে, অথবা যদি কনস্টিটিউয়েন্সির সাথে লিঙ্কও রাখতে হয়, তাহলে একটা ফার্স্ট পাস দ্য পোস্টও থাকলো, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন থাকলো, তাইলে দায়বদ্ধতা বিভিন্ন পার্টি থাকবে এবং একনায়কতন্ত্র স্বৈরাচার তৈরি হওয়ার কমে যাবে, এবং এটা থাকবেই না আশা করা যায়। আর্টিকেল 70 ইস্যু বললাম। তারপরে পার্লামেন্টের ক্ষেত্রে, যেহেতু পপুলার ইলেকশনের ক্ষেত্রে পলিটিক্যাল লিডাররা অনেক সময় তারা আইন কানুনের জানার এক্সপার্টিসটা তাদের থাকে না, না থাকার কারণে অনেক সময় তারা জনকল্যাণে যে আইনগুলো হবে এই আইনগুলোর স্ট্রাকচারাল দুর্বলতাগুলো তারা ধরতে পারে না। এই জন্য এটা বাইক্যামেরাল করা, মানে আমাদের তো এখন ইউনিক্যামেরাল, মানে এক কক্ষ বিশিষ্ট, 2 কক্ষ বিশিষ্ট হতে পারে, এবং আপার কক্ষ এবং লোয়ার কক্ষ ইন্ডিয়ার মতো বা ইউকের মতো, ইউএসের মতো হতে পারে। আপার কক্ষ পাকিস্তানেও এরকম আছে। আপার কক্ষে যাতে প্রফেশনালরা রিপ্রেজেন্ট করতে পারে, এক্সপার্টরা আসতে পারে, সমাজে যারা অনেক এক্সপার্টিজ আছে বিভিন্ন এরিয়াতে, তারা যদি আপার হাউসে আসে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স ক্রিয়েট হবে। এইটা একটা বড় একটা রিফর্ম। পার্লামেন্টারি এই ভোটিং সিস্টেমের এই রিফর্ম, নির্বাচন কমিশনের ক্ষেত্রে যেটা বর্তমানে এমনিতেও কনস্টিটিউশনাল প্রভিশন আছে, কনস্টিটিউশনে আছে, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে যে সার্চ কমিটির ল আছে এগুলো দুর্বল ল। এগুলোকেও কিন্তু আরও একটু মাল্টি পার্টি লিঙ্ক, যেমন অপোজিশনের ইন্ডিয়াতেও আছে, ইন্ডিয়াতে অবশ্যই নির্বাচন কমিশনের ক্ষেত্রে একটু সমস্যা করে ফেলেছে, অপোজিশন আছে কিন্তু আবার মেজরিটিটা করে ফেলেছে ল করে, যদি বা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল ডিফারেন্ট। ইলেকশন কমিশন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, মানবাধিকার কমিশন, লোকাল গভর্নমেন্ট কমিশন, পুলিশ কমিশন, এগুলো কনস্টিটিউশনাল বডি করতে হবে। ইভেন তথ্য কমিশনের ক্ষেত্রেও চিন্তা করা যেতে পারে। আর অন্যগুলো বিটিআরসি বলি এগুলো স্ট্যাটুটরি অর্গানাইজেশনের বিষয়ে থাকতে পারে। আর ফাইন্যান্সিয়াল সেক্টরে যে বাংলাদেশ ব্যাংক, বোথ অ্যাজ আ মনিটারি অথরিটি এবং রেগুলেটর অফ ব্যাংক, এটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে। আমি মনে করি ফাইন্যান্সিয়াল সেক্টরে মনিটারি অথরিটি এবং ব্যাংকিং সুপারভিশনের অথরিটি সেপারেট হওয়া উচিত। কারণ মনিটারি অথরিটির ফাংশন আর ব্যাংকিং সুপারভিশন এটা কনফ্লিক্ট করে। তো এই জায়গায় মনিটারি অথরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংককে দুইটা ইনস্টিটিউশনে কনভার্ট করা যেতে পারে, এবং এইখানেও ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটুটরি বডির মধ্যেও এটা আর ফার্দার আর্ম লেন্থে নেওয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারফিয়ারেন্স না রাখা,
এটা করা উচিত। আর পাবলিক সেক্টর ব্যাংকগুলোকেও ব্যাংকিং রেগুলেটরের আন্ডারে রাখা, মনিটারি অথরিটি যেহেতু সেপারেট হবে, মনিটারি পলিসি দেওয়া, মানি এগ্রিগেট, মনিটারি কন্ট্রোল, এটা একটা অথরিটি, আর ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা অথরিটি রাখা। তো এই ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য এটা করা উচিত। আর ইমিডিয়েটলি যেটা করা উচিত যে এখন ফাইন্যান্সিয়াল সেক্টরে যে সমস্যাগুলো যাচ্ছে, এই জন্য একটা টেম্পোরারি কমিশন করে তার রিকমেন্ডেশন নিয়ে এই পরিবর্তনগুলো করা। এগুলোর মধ্যে মেজর সব কিছুই আমার হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটের মধ্যেই থাকা উচিত, এবং এটা ওয়ান্স অ্যান্ড ফর অল একটা স্ট্রাকচারাল পুরা চেঞ্জ করে তারপরে যাওয়া উচিত। তারপরে জুডিশিয়ারির এই যে জাজদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও সংবিধানে, বর্তমান সংবিধানও এটার কোয়ালিফিকেশনে ল করার কথা, কিন্তু এটা ল বারবার আমাদের ল মিনিস্টার বারবার ল তৈরি হচ্ছে কিন্তু এই ল আসছে না। তো এই ল তৈরি করার ওই যে কমিটমেন্টটাও যদি আমি আবার ইলেক্টেড গভর্নমেন্টের উপর ছেড়ে দিই, তাহলে এটা আর হবে না। আমাদের অতিথি বলে যে এগুলো হয় না, কাজেই ল করা, তাদের অ্যাপয়েন্টমেন্টের কোয়ালিফিকেশনের ল করা। সাবঅর্ডিনেট জুডিশিয়ারির এখন সেপারেশন হয়েছে, কিন্তু আর্টিকেল 116 এখনও তাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড অল দিস ট্রান্সফার উইথ দ্য কনসালটেশন অফ দ্য সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট করবে। তো প্রেসিডেন্ট করবে মানে অ্যাট দ্য এন্ড অফ দি ডে প্রেসিডেন্ট তো প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া করতে পারে না, অর্থাৎ ইন এ সেন্স এটা গভর্নমেন্ট করবে। অথচ 72-এর সংবিধানে এটা ছিল সরাসরি সুপ্রিম কোর্ট করবে, এটা সুপ্রিম কোর্টই করবে, পরিষ্কার ক্লিয়ার আর্টিকেল। এটাকেই চেঞ্জ করে করা হয়েছে, প্রেসিডেন্ট করবে উইথ দ্য কনসালটেশন উইথ দ্য সুপ্রিম কোর্ট। কাজেই সঙ্গত কারণেই যেহেতু 72-এর সংবিধান আমাদের বলি, 72-এর সংবিধানের ওই প্রভিশনই ফিরে নেওয়া উচিত, এবং আমরা এটা নতুন কনস্টিটিউশন এইভাবে আনা উচিত। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি তাহলে ক্লিয়ারলি ইন্ডিপেন্ডেন্টলি আসলো। প্রসিকিউশনের কথা বললাম, ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন, এবং প্রসিকিউশনটা আমার মনে হয় জুডিশিয়াল ডিসপেন্সেশনের অংশ হিসেবে নেওয়া উচিত, গভর্নমেন্ট থেকে সেপারেট করে। এটা নিয়েও একটু স্টাডি হতে পারে। ইনভেস্টিগেশন পুলিশ কমিশনের আন্ডারে, যেহেতু পুলিশ করবে, সেপারেট আন্ডার লোকাল গভর্নমেন্ট কমিশনের আন্ডারে। এই যে মন্ত্রণালয়গুলো হবে সেন্ট্রাল পলিসি মেকিংয়ের অর্গানাইজেশন। অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স প্রত্যেকটা পুলিশ, লোকাল গভর্নমেন্ট, এগুলো বিভিন্ন কমিশনের মাধ্যমে, এবং কমিশনগুলো কনস্টিটিউশনাল বডি হবে। পার্লামেন্ট বাইক্যামেরাল হবে। প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ফার্স্ট পাস্ট দ্য পোস্টের একটা মিক্সচার হতে পারে, অথবা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমও হতে পারে। আরেকটা হলো আমাদের কনস্টিটিউশন প্রাইম মিনিস্টার অ্যান্ড ক্যাবিনেট, প্রাইম মিনিস্টারকেই ফোকাস করে কনস্টিটিউশনের আর্টিকেলগুলো শেপ করা। আসলে এটা করতে হবে ক্যাবিনেট ফোকাস করে। প্রাইম মিনিস্টার উইল বি দি ফার্স্ট অ্যামাং দি ইকুয়াল, কিন্তু ইন্ডিয়াতে এক্সিকিউটিভের মধ্যে কাউন্সিল অফ মিনিস্টার্স হেডিং, নট দি প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স। আর আমাদের এখানে হেডিং দেওয়া আছে প্রাইম মিনিস্টার অ্যান্ড দি ক্যাবিনেট, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, অর্থাৎ কি প্রধানমন্ত্রীকে ফোকাস করে করা, এবং প্রধানমন্ত্রীর পরামর্শের উপরে সব কিছু ডিপেন্ড করে। আবার ওদিকে বলা আছে কাউন্সিল অফ মিনিস্টার দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের কাছে, এটা ফিট করে না, এইখানেও এটা চেঞ্জ করতে হবে। টোটালি বিষয়টা হলো কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই প্রাইম মিনিস্টার। আর আমাদের এখানে প্রাইম মিনিস্টারটাই আগে, তাহলে প্রাইম মিনিস্টার হবে ফার্স্ট অ্যামাং দি ইকুয়াল। জুডিশিয়ারিতে চিফ জাস্টিস ফার্স্ট অ্যামাং দি ইকুয়াল, অ্যান্টি কারাপশন কমিশন ফার্স্ট অ্যামাং দি ইকুয়াল চেয়ারম্যান। অর্থাৎ টোটাল কনসেপ্টটা করতে হবে প্রত্যেকটা কমিশনে যিনি চিফ থাকবেন উনি ফোকাস হবেন না, বডিটা ফোকাস হবে, উনি হবে কোঅর্ডিনেটিং, উনি ফার্স্ট অ্যামাং দি ইকুয়াল। যেমন চিফ জাস্টিস ইজ দি মাস্টার অফ দি রোস্টার, উনি কোঅর্ডিনেট করবে। কিন্তু মাস্টার অফ দি রোস্টারের ক্ষেত্রেও যেমন গত পরশুই একজন হাসান আরিফ উনি মন্তব্য করেছেন, আমি পছন্দ করেছি, হাইকোর্টের জাস্টিস, চিফ জাস্টিস সব কিছু ডিসাইড করবেন, এটা হবে না, এটা জাজেস কমিটি থাকবে। তারপরে ইন্ডিয়াতে চিফ জাস্টিস 2035 সালে কে চিফ জাস্টিস হবে, এটাও এখন ডিসাইড করা, যাতে এইখানে চিফ জাস্টিস হওয়ার কম্পিটিশন দিয়ে কম্প্রোমাইজ না হয়। হাইকোর্টের জাজের মধ্যে কারো সিনিয়রিটি কি, সিনিয়রিটি অনুযায়ী সে অ্যাপিলেট ডিভিশনে যাবে। এটা ট্রান্সপারেন্ট প্রসেস, ইন্ডিয়াতে তাই আছে। এবং জাজেস অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কলেজিয়াম সিস্টেম আছে, আমাদের এখানে কলেজিয়াম সিস্টেম নেই। হাইকোর্টের জাজ অ্যান্ড সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাপিলেট ডিভিশনের জাজ, এদের নিয়ে একটা কলেজিয়াম থাকবে, কলেজিয়াম ডিসাইড করবে যে কারা জাজ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হবে। এই সমস্ত রিফর্মগুলা, এগুলা কিন্তু মেজর রিফর্ম,
এবং টোটালি আমি এতক্ষণ যা কথা বললাম যদি এমনি চিন্তা করো যে এগুলো টিটবিট কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট দিয়ে এটা হবে না, এটা টোটাল ওভারহল করতে হবে, অর্থাৎ নতুনভাবে কনস্টিটিউশনকে সাজাতে হবে। এই সংবিধানকে সাজানো এটা পিপল সেন্ট্রিক যদি করতে হয়, জনগণের সত্যিকার ক্ষমতায়ন যদি করতে হয়, পলিটিক্যাল পার্টিরা গভর্ন করতে গিয়ে যদি সে স্বৈরাচার হওয়ার স্কোপটা এই সুপ্রিম লর মধ্যেই ঢুকিতে হবে। সুপ্রিম ল মোটামুটি এইভাবে রেখে দিয়ে, মানে এরকম ভাঙাচোরা রেখে দিয়ে আমি বিভিন্ন রকমের পার্লামেন্টারি ল প্রসেস দিয়ে আমি এটাকে ঠিক করতে চাচ্ছি। এই ঠিক করে এটা তো এই হাউস হবে না। এই হাউস করতে হলে আমাদের আগে সুপ্রিম লর স্ট্রাকচারাল ডিজাইনটাই করতে হবে। রাজনৈতিক বন্দোবস্তটা কোনো একটা সোশ্যাল কন্ট্রাক্ট দিয়ে হবে না। রাজনৈতিক বন্দোবস্ত তো আমরা করেছিলাম, তো এই রাজনৈতিক বন্দোবস্ত আমরা করেছিলাম, এই বন্দোবস্ত যদি আমরা কারো কমিটমেন্টের উপর রেখে দিই, তো এই কমিটমেন্টে তো তখন তো তাদের মানে পার্টি ইন্টারেস্ট চলে আসে। কাজে পার্টি ইন্টারেস্ট আসার আগেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে, এই অ্যাসেম্বলি আগে বলেছি বি আর আম্বেদকরের ইস্যুটাও বলবা, যে বি আর আম্বেদকরকে আইডেন্টিফাই করেছে আগে, মানে ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আইডেন্টিফাই করেছে আগে, তারপর তাকে যশোর থেকে নিয়ে গেছে। কোথায় আম্বেদকরের বাড়ি, কোথায় যশোর, যশোর থেকে নিয়ে কনস্টিটিউয়েন্সি মেম্বার করে। তাহলে কি অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হতে গিয়ে জনগণের কল্যাণে আমাদের সুপ্রিম ল তৈরি করতে হবে, এবং সুপ্রিম ল তৈরি করার জন্য বি আর আম্বেদকরের মতো এইরকম এক্সপার্ট লাগবে। কাজে ওনাকে আইডেন্টিফাই করে তারপর ওনাকে ইলেক্টেড করে নেওয়া হয়েছে। অর্থাৎ কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হলে গিয়ে জনকল্যাণকে তোমার সামনে রেখে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তারা কি মেম্বার, এবং তাদের দিয়ে করতে হবে, এই সংবিধানটা অ্যাপ্রুভ করাতে হবে। ওই সংবিধান অ্যাপ্রুভ হওয়ার পরে আমি যতগুলো কথা বললাম, ইন্ডিপেন্ডেন্ট কমিশন তৈরি করা, তুমি ফেরত দিতে পারো তো, ইন্ডিপেন্ডেন্ট কমিশন করা, এবং এদের ট্রান্সপারেন্ট প্রসেসে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, তাদের টেনিউর নিয়ে যাতে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে না পারে, ব্যুরোক্রেসির মধ্যে সেন্ট্রাল ব্যুরোক্রেসি অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ব্যুরোক্রেসিকে সেপারেট রাখা, আর্টিকেল 70 বলে কোনো এরকম কিছু না রাখা, জুডিশিয়ারিকে তোমার সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে যেই গভর্নমেন্টের এখন ইন্টারফিয়ারেন্স আছে, ওই যে প্রেসিডেন্ট বলতেছে, যে প্রেসিডেন্ট বলতে এই প্রেসিডেন্ট তো মানে গভর্নমেন্ট আলটিমেটলি, তো কাজেই ওইটাও তুলে দেওয়া, প্রসিকিউশনকে ইন্ডিপেন্ডেন্ট করা, জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের মধ্যে তাদের কোয়ালিফিকেশনের জন্য ল করা, কিছু কিছু প্রভিশন কনস্টিটিউশনের চেঞ্জ করতে গেলে শুধু 2/3 মেজরিটি না, তার সাথে গণভোটের ইস্যু আনা, আরও কিছু হার্ড করা, যাতে রানিং গভর্নমেন্ট কোনো রকমের চেঞ্জ করতে গেলে এটা পপুলার সাপোর্ট ছাড়া চেঞ্জ করতে না পারে, লোকাল গভর্নমেন্টের টায়ারগুলোকে আবার রিভিজিট করা। আমাদের বিভিন্ন স্ট্যাটুটরি অর্গানাইজেশন আমাদের ফাংশন করছে না ঠিকমতো, এদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস এখনও ওই যে গভর্নমেন্ট থেকে পিক অ্যান্ড চুজ দিয়ে, যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, বিটিআরসি আছে, তারপরে ওইখানেও সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো টাইম টু টাইম আবার অনেক সময় তাদের অ্যামেন্ডমেন্ট করে, যেহেতু প্রাইমারি ল দিয়ে করা, গভর্নমেন্ট রানিং গভর্নমেন্ট অ্যামেন্ডমেন্ট করে, যেমন বিটিআরসি অরিজিনালি ছিল ইন্ডিপেন্ডেন্ট, পরে অ্যামেন্ডমেন্ট করে তাদেরকে বললো যে মিনিস্ট্রি, হ্যাঁ, তারপরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, কোথায় তারা শুনানি করে, রেট ঠিক করে গভর্নমেন্ট। তো কাজে এগুলা যাতে করতে না পারে, এরকম মানে সাংবিধানিক রিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে এগুলারকে মিনিমাইজ করা, অর্থাৎ রানিং গভর্নমেন্ট শুধু পলিসি লেভেলের করবে, অপারেশনাল ইস্যুগুলোকে যাতে কর্পোরেট কালচারের মধ্যে নিয়ে আসা, ফার্স্ট অ্যামাং দি ইকুয়াল কনসেপ্ট আনা, একজন মানে স্বেচ্ছাচারী হওয়ার স্কোপ কমিয়ে দেওয়া। কাজে টোটাল ওভারহল অফ দি কনস্টিটিউশন এখানে দরকার। এবং আমি মনে করি না যে এটা কমিটমেন্ট নিয়ে 3 জোটের রূপরেখার এক্সপিরিয়েন্স থেকে বলি, কমিটমেন্ট নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি জিতে আসার পরে উনি করবেন, এটা হবে না। লোকাল গভর্নমেন্টে এখন আমরা ওই যে মেয়র চেয়ারম্যান কেন্দ্রিক ভোটিং প্রসেস, আমি মনে করি এতে হচ্ছে কি ওইখানে স্বৈরাচার তৈরি হওয়ার কনসেপ্টটা এই ভোটিং প্রসেসের মধ্যে আছে। এটা আমি মনে করি যতগুলো লোকাল গভর্নমেন্ট আছে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে সবগুলাতেই যেটা হওয়া উচিত, লোকাল গভর্নমেন্টে কাউন্সিলের ইলেকশন হবে, কাউন্সিলর দিয়ে ইলেকশন হবে, এবং কাউন্সিলররা বাই রোটেশন চেয়ারম্যান তৈরি করবে। এতে হবে গিয়ে চেয়ারম্যানের একনায়কতন্ত্র, মেয়রের একনায়কতন্ত্র, এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে, চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে, কাউন্সিলররা নো কনফিডেন্স আনতে পারবে। এতে হবে কি, মানে কাউন্সিলর কে হচ্ছে আমরা জানি না, কিন্তু মেয়র নিয়ে আমরা টানাটানি করি, মেয়রকে ফুলের মালা দিচ্ছি, মেয়র হবে বাই রোটেশন,
পার্টিকুলার সে 1 বছরের জন্য মেয়র হবে বা 1.5 বছরের জন্য মেয়র হবে, ওই কাউন্সিলররা প্রত্যেকেই তখন এম্পাওয়ার্ড হবে, প্রত্যেকেই তার মধ্যে একটা কম্পিটিটিভ জিল হবে পাবলিক সার্ভিস করার জন্য। এইটা আমার মনে হয় এই প্রভিশনগুলো আমাদের নিয়ে আসা উচিত। এই পুলিশ অ্যাক্ট 1861 এবং পিআরবি এগুলো আমাদের, যেহেতু এগুলো কলোনিয়াল আউটলুক থেকে করা, এগুলা বাদ দিয়ে আমাদের এটা সার্ভিস অর্গানাইজেশন হিসেবে এটা নতুন আইন করতে হবে। এবং পুলিশ কমিশন কনস্টিটিউশনালও করা যেতে পারে, স্ট্যাটুটরি করলেও এগুলোকে এমনভাবে করতে হবে যাতে এটা টাইম টু টাইম গভর্নমেন্ট, রানিং গভর্নমেন্ট যা ইচ্ছে তাই করতে না পারে। এটা বিপ্লবের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার, এটা বাংলাদেশের সংবিধানের সাথে কোনো লিঙ্ক নেই। কাজে যেহেতু আমরা এই বিপ্লবের পপুলার আপরাইজিংয়ের অংশ হিসেবে জনগণের ম্যান্ডেট পেয়েছে ধরে নিচ্ছি আমরা, যে সমস্ত রিফর্ম দরকার এটা কাটাছাড়া করে হবে না, এটাকে টোটাল রিফর্ম করে সংবিধান করতে হবে। কাজেই ওই বি.আর. আম্বেদকরের ইস্যুটা এক্সাম্পল যদি ধরি, কাজেই এখানে আমরা যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা ফর্ম করে সংবিধান প্রণয়ন করে ওই সংবিধানের অধীনে নতুনভাবে ইলেকশন হবে, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম থাকবে অথবা মিক্স সিস্টেম থাকবে, লোকাল গভর্নমেন্টগুলো এই কাউন্সিল সিস্টেম, লোকাল গভর্নমেন্ট সার্ভিস এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, এই যে ব্যুরোক্রেসির এই প্রবলেম, এই ব্যুরোক্রেসির প্রবলেম আর থাকবে না। তারপর পুলিশের ইন্টারফিয়ারেন্স, গভর্নমেন্ট পুলিশ কমিশনে যদি সিভিল সোসাইটি অ্যান্ড অল স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশন থাকে, তারা যদি ট্রান্সপারেন্ট প্রসেসে আসে, তাহলে ওখানে ইন্টারফারেন্স থাকবে না। জুডিশিয়ারিতে যদি আমার চিফ জাস্টিস কে হবে, এটা ইন্ডিয়াতে আমরা জানি যে 2030 সালে চিফ জাস্টিস কে হবে, আমার এখানে তো আমি জানি না। হাইকোর্টের জাজ অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের মধ্যে কোয়ালিফিকেশন স্ট্রিক্টলি থাকবে এবং কলেজিয়াম সিস্টেম ইন্ডিয়ার মতোই করতে হবে। ইলেকশন কমিশন বলি, পাবলিক সার্ভিস কমিশন বলি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার ফাংশনাল এরিয়াতে তার ইন্ডিপেন্ডেন্স সাংবিধানিকভাবে আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি ফাইন্যান্স মিনিস্ট্রি ইন্টারফিয়ারেন্স আছে। তাহলে এখানে এগুলাকে ইন্ডিপেন্ডেন্স করা, এগুলোতে গভর্নমেন্ট, রানিং গভর্নমেন্ট করবে না, এগুলো একবার ইলেকশনে জিতে আসলে করবে না। কাজেই টোটাল রিবাম্পিং এবং নিউ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক লাগবে যদি আমরা এই বিপ্লবের রেজাল্টটাকে সাস্টেইনেবল এবং এটা লং টার্মে এটা টেকসই করতে চাই। আদারওয়াইজ আমি মনে করি 90-এর সেই মহাজোটের রূপরেখা যেভাবে আমরা ফেল করেছি, এখনও আমরা সেই পার্টি সিস্টেমে এক পার্টি থেকে ক্ষমতা আরেক পার্টির হাতে যাবে, আলটিমেটলি আমরা যেই তিমিরে সেই তিমিরে থেকে যাব।